আজকে কলেজে দাঁড়িয়ে কথা বলছি সেই ক্ষুদিরাম বসুর প্রতি আমার আন্তরিক বিনম্র প্রণাম জানিয়ে এবং মঞ্চে যারা উপবিষ্ট আছে আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক চৌধুরী মহাশয়, জাতীয় শিক্ষক মনোজ ঘোষ মহাশয় এবং আজকে বিশেষ অতিথি সৌভিত্র বসু মহাশয় এবং অরুণিমা সিনহা, এই বসু পরিবারের সাথে বসু পরিবারেরই একজন। তিনি প্রত্যেকবার আমাদের এই ধরনের অনুষ্ঠান এবং যে কোনো অনুষ্ঠানে সাড়া দেন এসছেন। কলেজের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক বসুকে দিয়ে আর এক শিক্ষার প্রতি বসুর উদ্দেশ্যে সম্বর্ধনা জ্ঞাপন। মঞ্চে উপবিষ্ট আছেন সৌমিত্র বসু। ব্যক্তিগতভাবে আজকে প্রথম দেখা হলো, আমি বলেছিলাম ঘুরতে গেলাম একটা অদৃশ্য গলা, ছোটবেলা থেকে দুজনের নাম জানি, এইগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত জগন্নাথ বসু এবং আর এক বসু সৌমিত্র বসু। সৌমিত্র বসুকে আমরা পেয়ে আজকে ধন্য। আর এক বসু শিক্ষার প্রতি দেশপ্রেমী আর এক বসুর প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা ধন্য যে উনি এই নাটকের উপরে নাটক অধ্যয়নের রীতিনীতি। আমরা জানি যে আমাদের ল্যাঙ্গুয়েজে সিলেবাসে নাটক অনেকটা পোর্শন রয়েছে। তো স্যারের সাথে আলোচনা করে নিয়েই এরকম একটা বিষয় ঠিক করা হয়েছে যেটা ছাত্রছাত্রীদের সবার কাজে লাগে। আর আজকে যার মেমোরিয়াল লেকচার, যার স্মৃতিচারণের জন্য বক্তৃতা, আমরা তার সম্বন্ধে আমাদের সঞ্চালক বেশ কিছুটা বলেই দিয়েছেন, কাজটা আমার সহজই হয়েছে। তবুও একটু শুদ্ধি দিয়ে বলি, এই জায়গাটা বলেনি, সেই জায়গাগুলো খানিকটা আলোকপাত করাটা আমার দায়িত্ব, কর্তব্য। কারণ আজকে ছেলেরা যারা জানেন না তার সম্পর্কে, এটা একটা তাদের মোটিভেশন বা অনুপ্রেরণা কারণ হয়ে দাঁড়াবে যদি তার জীবন সম্পর্কে একটু তুলে শোনেন। 1893 সাল আমাদের সঞ্চালক বলেছেন, 1893 সালে 3রা জুন আমাদের পার্শ্ববর্তী যে স্কুল সেন্ট্রাল কলেজিয়েট স্কুল, সেই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমাদের কলেজটা 16 জানুয়ারি 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1894 শুনলেই যেটা গায়ে শিহরণ হয়, কাটা দেয়। কারণ আমাদের কাছাকাছি বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের বাড়ি। আমরা প্রত্যেকবারই আমার এই কথাটা মনে হয় যে তার আশীর্বাদ এই কলেজের প্রতিও ছিল। কারণ তিনি তখন ইয়াং এবং বিবেকানন্দ মডেল থেকে বিবেকানন্দে রূপান্তরিত হয়ে গেছেন 1892 11 সেপ্টেম্বর। ফলে 94 সালে কলেজটা হয়েছে। যাওয়ার পথে একবার না একবার তার পিতার দৃষ্টি এদিকে বর্ষিত হয়েছে এবং তার ফলস্বরূপই বোধহয় আমাদের এই আশীর্বাদ ধন্য ফলে। বিদ্যাসাগর যে জীবন দর্শন ছিল ক্ষুদিরাম বসুর জীবন দর্শন। কারণ মেট্রোপলিটন স্কুলে, এই মেট্রোপলিটন কলেজে তাকে চাকরি গ্রহণ করতে হয়। আর বাদবাকিটা বলাই হচ্ছে, মানিকতলা বাসায় থেকেই 1869 সালে প্রবেশিকা পরীক্ষা তিনি ওই ফ্রি চার্চ ইনস্টিটিউশন, সেখান থেকে এফএ এবং বিএ অধ্যয়ন করেছিলেন। কিন্তু ছাত্রদের মধ্যে ছিলেন সুরেশ প্রসাদ
সর্বাধিকারী ডক্টর নীলরতন সরকার, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কেসি দে, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চয়ই ছিলেন। আর সহকর্মীদের মধ্যে যেগুলো পেয়েছি, বৈদ্যনাথ বসু অঙ্কশাস্ত্রে তিনি ছিলেন, দেশপুত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার লিখিত বইগুলোর মধ্যে অন্যতম ন্যায়শাস্ত্রের উপরে একটা বই লিখেছিলেন, আর মনোবিজ্ঞানের উপরও তিনি বই লিখেছিলেন। কলেজ সম্পর্কে বলি, 1896 সালে অ্যাকচুয়ালি বিএ বিভাগ শুরু হয়। আর্থিক অসচ্ছলতা এবং সরকারি বেসরকারি কোন রকম সাহায্য দেব না, কারণ ওনার সেলফ রিলায়েন্স এটা ছিল ওনার আদর্শ। তাই যত অসুবিধার সম্মুখীন হোক না কেন, কলেজে পরিচালনার ব্যাপারে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, উনি কোন রকম সরকারি বা বেসরকারি কারোর কাছে হাত পাতেননি। একেবারে স্বাবলম্বন বলতে যা বোঝায় তার প্রকৃষ্ট উদাহরণ। সেই সমস্তগুলো আমার সামনে যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বলবো, এবং আপনারা এসব যদি না শোনেন তাহলে ভালো হতো, কিন্তু আপনারা তো সামনে বসে আছেন, শুনবেন বলে না শুনলে তো আমি পাবো না, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা শুনবেন। প্রথমেই যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার নানানভাবে নিজেকে প্রকাশ করি, নানানভাবে নিজেকে প্রকাশ করি, কত রকম প্রকাশ করি। আমি কথা বলতে বলতে নিজেকে প্রকাশ করি, তাহলে কথা বলাটা একটা প্রকাশ করা হয়। আমি আমার জামা কাপড় দিয়ে নিজেকে প্রকাশ করি, এই যে আমি বক্তৃতা দিচ্ছি আর ওরা দুজনে মিলে পাশাপাশি বসে মোবাইল নিয়ে কানাকানি করে গল্প করছে, এটা একরকম করে নিজেকে প্রকাশ করছে। তো ওই যে দুজন যারা করেছে, দুজন বিভাগের পোশাক করেছে এবং কি কি পোশাক করেছে তার মধ্যে কিন্তু এরকম নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। আমার চুল আঁচড়ানো থেকে আমার চশমা পর্যন্ত সমস্ত কিছু নিয়ে নিজের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছি, নিজেকে আমি এরকমটা, হ্যাঁ এরকম একটা করার চেষ্টা করি। আপাতত আমি শুধু কথার দিক থেকে আসি, কথার দিক থেকে একটা কিছু হতে পারে, রবীন্দ্রনাথের লেখা একটা আছে, তাদের এরকমটা ভেবো না যে আমি তোমাদের কোনো কথা বলছি, রবীন্দ্রনাথের কথা থেকে বলছি, রবীন্দ্রনাথের লেখা থেকে বলছি। সেদিন ক্লাসে রবীন্দ্রনাথের ক্লাস নিয়ে তো শান্তিনিকেতনে, সেদিন ক্লাসে গিয়ে দেখলাম আমি বইতে লেখা রয়েছে, কি নামটা ভুলে গেছি, অমন একটা বাদল। তাহলে এটা হলো একটা প্রকাশ করা হলো, তো প্রকাশ করা হলো তো, এটা কি শিল্প না? কেন না? শিল্প যদি এক্সপ্রেশন হয়, শিল্প যদি প্রকাশ করা হয়, তাহলে শিল্প নয় কেন? তার কারণটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটা কেবলমাত্র দুজনের উদ্দেশ্যে নয়। আমার মনে হয়েছে অন্য একটা ভাবে, এতে করে আর পাঁচজন লোক আমি ভাবের বলে ভাব করি না, আমার ভেতরকার রাগটা আর পাঁচজনের মধ্যে সঞ্চালিত হয়ে যাবে, আমি তো কোনো পাবো না। তাহলে যখন একজন লোক এমনি একটা কথা বলে, তখন তার একটা ব্যক্তিগত স্তর থাকে, কিন্তু সেই লোকটা যখন আমি যদি শুধু কথার জায়গা থেকে বলি, সেই লোকটা যখন এমনভাবে কথাটা বলছে যে কথাটা আরো অনেকগুলো মানুষকে চেয়ে যে মনোভাব থেকে কথা বলছে, সেই মনোভাবটা বা তার কাছাকাছি কোনো একটা মনোভাব, যে মনোভাব থেকে কথা বলছে তার সূত্র ধরে তার মনের মধ্যে কতগুলো মনোভাব জেগে উঠতে পারে, তখন সেটা হয়ে দাঁড়াতে পারে শিল্প। অর্থাৎ আমি এমনভাবে একটা কোনো জায়গা তৈরি করলাম, এমনভাবে কতগুলো কথা বললাম। জীবনানন্দ দাশের সমালোচন বলে একটা কবিতা, বলো তুমি রঘুনাথে একটি কবিতা, এরকম একটা কবিতা আছে, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমি কি মুখটা আমরা দেখতে পাচ্ছি না? তো এই কবিতাটার মধ্যে সমালোচককে খুব আনন্দ করা, খুব আনন্দ করা, তারা মৃত মাংস ফুটে খায়, সমস্ত কথাবার্তা কিছু কথা বলে, কিন্তু সেটা কবিতা হয়ে উঠছে। অর্থাৎ এমন করে পুরো ব্যাপারটাকে সাজানো আছে যাতে করে ওই কথাগুলো অনেক মানুষের মনের কথা হয়ে উঠতে পারে।
অনেক মানুষের মনোমধ্যে তার কতগুলো অনুগামী তৈরি করে উঠতে পারে। তার মানে এই যে লোকটা একটা কথা বলছে, সেই কথাটা অনেক লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া যে অনুভব, কথাটাই শুধু নয়, যে অনুভবটা সে প্রকাশ করছে, সেই অনুভবটা অনেক লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া, যতজন তার সংস্পর্শে আসছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কথা, এই যে যারা আমার সংস্পর্শে আসছে, ধরো তোমরা আমার সংস্পর্শে এসেছো একদিন, এবার তোমাদের মধ্যে আমার কথাগুলো ছড়িয়ে গেল, আমার ভেতরকার যে মনোভাব সেগুলো ছড়িয়ে গেল। আমি কতটা পারে যে আমি যে জায়গায় নেই সেই জায়গায় আমার মনোভাব ছড়িয়ে যেতে পারে। একটা সিনেমা দেখলাম, ধরো কত কাগজ দপ্তর কাটছে, তখন আমার পেটের হয়ে কাগজ দপ্তরের বিরুদ্ধে খুব রাগ হলো, সেই রাগটা তোমার ভেতর সঞ্চালিত হয়ে গেল। কারণ উপস্থিত না থেকে ওটা করা যায়। আমি ওটা গোলাল উদাহরণ দিলাম, কিন্তু সাহিত্য যখন আমরা পড়ি, ছবি যখন আমরা দেখি, গান যখন আমরা শুনি, ক্যাসেটে গান শুনছি, বা কিন্তু ক্যাসেট সিডিতে গান শুনছি, তখন তার মধ্যে দিয়ে যিনি গাইছেন, যিনি লিখছেন, যিনি যা কিছু করছেন, ছবি আঁকছেন, তার যে মনোভাবটা সেইতে আমার মনের মধ্যে চলে আসে। সেটা কি উপন্যাসের সম্মান নেই। রবীন্দ্রনাথ কি ভেবে মুক্তধারা লিখেছিলেন কেমন করে যাবেন? কিন্তু মুক্তধারার নাটকটা আমার ভিতরে কতগুলো অনুরণন জানতে পারে, আমার ভেতরে কতগুলো স্পন্দন জানতে পারে, আমার ভেতরে কতগুলো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি কোথাও মুক্তধারার সঙ্গে বা ধরো যাক ডিরেক্টরের সঙ্গে দূরে পাঠ্যবইতে আছে বলে বলেছি, তার সঙ্গে আমি নিজেকে মিশিয়ে দিতে পারছি। এটা তুই একটা বাদর, এটা বললে এটা হতো না। এইবার আমি যদি বলি যে সাহিত্য, তোমাদের এখানে অনেকে সাহিত্য পড়ো, নানান ভাষার সাহিত্য পড়ো, বাংলা নিয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়ো, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ো, হিন্দি সাহিত্য নিয়ে পড়ো। আমি আশা করছি যারা হিন্দি সাহিত্য নিয়ে পড়ো তারা বাংলা ভাষাটা বুঝে বাংলা একটু ফলো যাবে। হ্যাঁ, তো সাহিত্যের মোটা কথা আমি যদি বলি যে এই যে আমার মনের কথাটা তোমার মধ্যে সঞ্চালিত করে দিতে চাইছি, সেটা কিসের দ্বারা সঞ্চালিত করে দিতে চাইছি, কিসের সাহায্যে সঞ্চালিত করে দিতে চাইছি? উচ্চারণযোগ্য ভাষার সাহায্যে। কথাটা পেয়েছে উচ্চারণযোগ্য ভাষা। সাহিত্যের দুটো ভাগ আছে, একটা ভাগকে বলে লিখিত সাহিত্য, যেটা লেখা হয় সাধারণত তোমরা যেটা পড়ো পাশে টেক্সট পড়তে যেগুলো থাকে সেগুলো, এই যে অনেক কথা বললাম, এটা একটা লিখিত সাহিত্য। বা ধরা যাক তোমাদের সিলেবাসে আর যা কিছু আছে সেগুলো হচ্ছে লিখিত সাহিত্য। তারপরে আরো একটা সাহিত্য আছে, সেটা কি? ধরা যাক একখানা সুপারি বুঝতে পারে ব্যাপারে, বলতে পারে কি সেটা? আমি বলতে হ্যাঁ মৌখিক সাহিত্য, আমি তো অবশ্যই দেখলাম মৌখিক সাহিত্য। এটা হচ্ছে খাতা, আর এটা হচ্ছে আকাশের তারা, কবরম দেখতে এগুলো নিয়ে শনাক্ত করে মাথায় কি ভালো না তুলনা না? আনারস কিরকম না বন থেকে বেরোনো নিয়ে শনাক্ত করে মাথায়, এটা তাহলে ভালো কবিতা। কিন্তু ভেবে দেখো এই যে কবিতাটা, এই যে লাইনটা, তারা সুপারি কিনতে পারে ব্যাপারে বন থেকে বেরোনো দিয়ে, বা এই যে রাজা মশাই এগুলো লেখা হয়েছে পরে, বা ছেলেগুলো ছড়া যে সমস্ত আছে, হ্যাঁ আই ভুল যাই ভুল তত্ত্বটা, এগুলো তো প্রথমে লিখে দিতে হয়েছে, তারপরে এগুলো কিন্তু একটা লিখেছে, সে অনেক পরে, তাহলে প্রথমে লিখে হয়েছে। তাহলে দু রকমের সাহিত্য হতে পারে, মৌখিক সাহিত্য আর লিখিত সাহিত্য। কিন্তু এই দু রকমের সাহিত্যের মোদ্দা কথাটা হচ্ছে এটা উচ্চারণযোগ্য হয়ে, এটা মানুষ কথা বলার মতন করে বলতে পারে। তুমি যদি জিজ্ঞেস করো আমাকে কথা বলার মতন করে বলতে পারবো, এরকম কোনো
শিল্প হতে পারে? হ্যাঁ, ছবি হতে পারে। ছবি কি কথা কথা নতুন করে বলা যায়? বা ধরা যাক 64 কলার নাম শুনেছ? 64 কলা কথাটা চেনা আছে? হ্যাঁ, তাহলে আমাদের ভারতীয় শাস্ত্র বলছে 64 রকমের আর্ট হয়, 64 রকমের কলা হয়। বলতে পারো 64 কলা কি কি? 5টা 6টাই পারে না, 64টা কলা। তার মধ্যে শয্যা রচনা আছে, অর্থাৎ কেমন করে বিছানা করতে হয় আছে, কেমন করে মালা বাঁধতে হয় আছে, কেমন করে পাখিকে কথা বলা শেখানো হয় আছে। এগুলো সমস্ত কিন্তু শিল্পের মধ্যে পড়ে। এগুলোকে শিল্প বলা হচ্ছে কেন? বিছানা করে দিন, চালের মধ্যে দিন, মশারি খাটি হয়ে যাবে। কিন্তু না, তার ভেতর দিয়ে কোথাও তোমার যে যত্ন, তোমার যে ভালোবাসা, তোমার মনের ভেতরকার যে আবেগ, এই বিছানায় যে শোবে, তাকে একটা সুন্দর করে দেখেই খুব ভালো লাগবে, বা আমার সম্পর্ক রান্না, তাহলে এইগুলো রন্ধনটাকে বলে, এইগুলো কলার মধ্যে পড়ে, 64 কলার মধ্যে পড়ে। কেননা এই ভেতর দিয়ে তুমি তোমার ভেতরকার মনোভাব প্রকাশ করছো, এবং সেই ভেতরকার মনোভাবটা তার কাছে কি পৌঁছচ্ছে। তো এই যে কথাগুলো বললাম, আমি তো সাহিত্যের কথা বললাম। সাহিত্যের উপাদান কি? সাহিত্যের উপাদান হচ্ছে উচ্চারণগত ভাষা। এবার আমি যদি বলি যে সঙ্গীতের উপাদান কি? সঙ্গীতের উপাদান হচ্ছে সুর। আমি যদি বলি ছবির উপাদান কি? তাহলে ছবির উপাদান হচ্ছে রং, রেখা ইত্যাদি 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 ইত্যাদি। মানে আলাদা আলাদা উপাদান আছে। এটা সেই তোমাদের এখন তো এটা আন্ডারগ্রাজুয়েট কলেজ না, পোস্ট গ্রাজুয়েট যখন অ্যারিস্টটল পড়বে, আমি জানি না এখন পড়ানো হয় কিনা, তখন এই সমস্ত জানতে পারবে যে উপকরণের কারণে শিল্পের ধরনটা অন্যগুলো আলাদা হয়ে যায়। এই সমস্ত বড় বড় অন্যরকম কথা সেই সমস্ত করতে হবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যা কিছু আমি বললাম, এই সমস্তগুলো আসলে এক একটা চিহ্ন, সবকটা এক একটা চিহ্ন। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে তোমরা ধরো যে জামা কাপড় পরে এসেছো, বিয়ে বাড়িতে গেলে এরকম জামা কাপড় পরে ওটা ঝাক্কাস দুর্দান্ত ব্যাপারটা হবে না, বেশ করে যাবে তো। আচ্ছা ধরো আমাদের একটা গল্প, আমি তো অভিনয় করি নাই করি, তো একবার একটা টিভি সিরিয়ালে পাঠ করেছি, সেখানে পরমব্রত অভিনয় করছিল। পরমব্রত একটা চকরা বকরা ফেরিতে করে এসছে, সে যা পাঠটাট করেছে। তারপরে যখন মেকআপ করা হচ্ছে, তখন তার কাছে ফোন এলো যে তার খুব ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছে। পরমব্রত বলে আমি তো চলে যেতে হবে, সঙ্গে আরেকটা কে ছিল, তাকে বলে রেজাল্টটা দিয়ে এই দিনটা দেখানো যাবে বলে সে ওপরে একটা রেজাল্টটা দিয়ে চলে। তাহলে শোকের বাড়িতে আমি চকমকে জামা কাপড় পরে যেতে পারি না, বিয়ে বাড়িতে আমি যেটা করে কলেজ যাওয়া যাবে সেই রকম করে যেতে পারি না। আর কলেজে যাওয়ার সময় যদি আমি বললাম ঝাক্কাস জামা কাপড় পরে যায়, তাহলে সেটা এটা ভালো কথা না, এটা ওটা মনে হইল। তাহলে আমি যে বিয়ে বাড়িতে এরকম চকমকে পোশাক পরে যাচ্ছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আমি কত খুশি, তোমাদের বিয়ে হয়েছে, মনে খুশি হতেও পারি না, কিন্তু আমি এরকম একটা চিহ্ন দেখাচ্ছি যে আমি খুব খুশি। তো এই আমি কেমন করে চুল নাচবো, কোন করে চশমা পরবো থেকে আরম্ভ করে আমি কোন জামা পরবো, কোন প্যান্ট পরবো, কোন জুতো পরবো, কি করবো না করবো, এই সমস্তগুলো আসলে চিহ্ন। এই চিহ্নগুলো নির্ভর করে, এই চিহ্ন কতগুলো, ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাসোসিয়েশন, বাংলা হচ্ছে অনুসঙ্গ। অনুসঙ্গ বাংলাটা মনে রেখো, মূর্ধন্য সঙ্গ, মূর্ধন্য সঙ্গ। অনুসঙ্গ মানে একটা কথা বলবো আর একটা কথা মনে পড়ে যাবে। আমি যদি পাখি,
তখন আকাশ মনে পড়ে, বাতাস মনে পড়ে, ছুটি মনে পড়ে, এরকম সব মনে পড়ে। এটা হচ্ছে অনুষঙ্গ। আমি যদি বলি ডাক ঘর, আবার ঘর আমি যদি বলি পা, তো ধারা পড়া হয়েছে, তো আমি যদি বলি পা, তখন মনে পড়ে না কোনো একটা কিছুকে আটকে দেওয়া হচ্ছে। তাহলে এর অনুষঙ্গেই কথাগুলো থেকে হচ্ছে। তো এই অনুষঙ্গ নিয়েই কিন্তু সাহিত্যের কারণ, সেটার কথা পরে আসছে, বা যে কোনো শিল্পের কারণ। এবারে এই যে অনুষঙ্গ, এই অনুষঙ্গটা যদি সব জায়গায় আছে, মানে মানুষ যা কিছু দিয়ে অন্যের সঙ্গে কমিউনিকেট করে, যা কিছু দিয়ে অন্যের সঙ্গে সংযোগ তৈরি করে, এই সমস্তটা কিন্তু আসলে কতগুলো চিহ্ন। ইংরেজিতে একটা বিদ্যে আছে, তার নাম হচ্ছে সেমিওটিক্স। শুনেছে কখনো সেমিওটিক্স কথাটা? শুনেছে? সেমিওটিক্সের একজন অন্যতম প্রবক্তা ফার্দিনান্দ দ্য সেসুল, নাম শুনেছেন? আমরা ছাত্র বয়সে বলতাম শ্বশুক্ত বিজ্ঞান, কার শ্বশুক্ত জানি না। তো সেমিওটিক্সের ব্যাপারটা কি না, সবটাই আসলে চিহ্ন। কিরকম সবটা আসলে চিহ্ন? তো আমি যদি এই যে কথা বলছি, এই যে কথা বলছি আমি, সবকটা শব্দের মানে জানো? এই মানে জানো, যে মানে জানো, কথা মানে জানো, বলছি মানে জানো। তো আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। আমি যদি বলি এটা হলো ক, তাই তো? ক, এটা ক কেন? আমি যদি বলি এটা ছ, যদি বলি তুই প্রমাণ করতে পারবে যে না এটা ছ না, এটা ক, কেন? শাসুক বলছেন এই চিহ্নগুলো আরবিট্রারি, এই চিহ্নগুলোর সঙ্গে সেই চিহ্নগুলো যে কথাটা প্রকাশ করে তার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আসলে মানুষরা বানিয়ে নিয়েছে, এর কোনো যুক্তি নেই আসলে। তো এইরকম করে অনেকগুলো চিহ্ন দিয়ে আমরা আমাদের নিজেদের প্রকাশ করি। এই কথাটা আমরা একটু মনে রাখবার চেষ্টা করি। এই চিহ্নগুলো কেন বললাম? সাহিত্য এরকম কতগুলো চিহ্ন ব্যবহার করে, কত রকমের চিহ্ন ব্যবহার করে, কত দিক থেকে চিহ্ন ব্যবহার করে। ধরো আমি যদি বলি যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আছে বনলতা সেই পাঠ্য? আছে? আছে না নেই? পাঠ্য কি আছে? পাঠ্য কোনো কবিতা আছে? পাঠ্য কবিতা তো আছে, কোন কোনো হ্যাঁ? আচ্ছা বেশ, বলবো ঠিক করেছি, ঠিক আছে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথ। এখানে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। 1000 বছর ধরে একটা লোক হাঁটছে, এটা হয় নাকি? তাহলে এখানে 1000 মানে 1000টা নয়, মানে অনেক দিন ধরে। তাহলে আমি পৃথিবীর পথ, মানে আমি না হতে পারি, একটা মানুষ নয় হয়তো, অনেক জন্ম ধরে হেঁটে যাচ্ছে। শুধু তাই নয়, খেয়াল করে দেখো, এটা তুমি পড়তে গেলে কিছু কি 1000 বছর একটু ভর্তি করবে, এটা তোমার টেনে টেনে বলতে যাবে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে টেনে টেনে বলাটা, এইটা কোথাও লোকটার পা টেনে টেনে হেঁটে যাওয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে না? তাহলে এটা তো একটা চিহ্ন। এরকম করে নানান রকম চিহ্ন একটা ব্যাপার তৈরি হয়। সাহিত্যের কথা তো অনেক হলো, এবার আমরা অন্য একটা নাটকের কথা। আমি কেন এই বিষয়টা বলবার জন্য বেছে নিলাম, আমাকে যখন বলা হলো যে আপনি কি বিষয় নিয়ে বলবেন, আমি নাটক সংক্রান্ত কিছু একটা বিষয় নিয়ে বলব, তখন আমি এই বিষয়টা বেছে নিলাম। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যেটা শ্রদ্ধেয় অশোকবাবু বলেছি, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে যে উপন্যাস পড়বার জন্য লেখা, কবিতা এখনকার কবিতা, পুরোনো আমাদের হতো না, এখনকার কবিতা পড়বার জন্য লেখা হয়। নাটক পড়বার জন্য লেখা হয় না, নাটক মূলত লেখা হয়। 2-4 জন অন্যরকম করে লেখেন না, কেউ অভিনয় করা যাবে না,
কিন্তু মূলত লেখা হয় অভিনয় করার জন্য। তাহলে নাটকটা তুমি করছো, এটা হলো একটা মাঝখানের একটা স্টেশন। যেমন ধরা যাক শ্যামবাজারে যাওয়ার পথে হাতিবাগান পড়ে, এটা সেই হাতিবাগান তুমি করছো, আসলে ওটা শেষ পর্যন্ত যাবে শ্যামবাজার। শেষ পর্যন্ত যাবার কথা শ্যামবাজার, অর্থাৎ অভিনয় মঞ্চ। কিন্তু এর মধ্যে একটা অন্য কথা আছে, সেই অন্য কথার জায়গায় আমি যাব। এটা একটা সাহিত্যের অংশ আছে, অর্থাৎ এটা তো উচ্চারণযোগ্য ভাষায় রচিত হয়েছে, তার উপর নির্ভর করে এটা আরো কতগুলো স্তর তৈরি করছে, যাকে অশোকন বলেছিলেন থিয়েটার, নাট্য, প্রযোজনা ইত্যাদি ইত্যাদি নানান রকম যা কিছু আমরা বলতে পারি। কিন্তু মুক্তা তো একটা সাহিত্য, কিন্তু এমন একটা সাহিত্য যেটা সাহিত্যেই শেষ, তারপরে আরো অনেকগুলো ধাপ, সে অনেকগুলো ধাপ নিয়ে কথা বলবো, সে অনেকগুলো ধাপ নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, আমি বলবো। কিন্তু সাহিত্যর যে অংশটা, সেই অংশটা নিয়ে একটা দুটো কথা একটু বলে রাখি। যেহেতু পরে অভিনয় করা হবে, আমি যদি বলি ধরা যাক যাকে কথা সাহিত্য, কথা সাহিত্যের সঙ্গে নাটকের তফাৎটা কি? তোমরা এক্ষুনি বলবে যে স্যার নাটক সংলাপ দিয়ে তৈরি হয়, কথা সাহিত্য সংলাপ দিয়ে তৈরি হয় না। কথাটা সত্যি নয়। নাটক যেমন সংলাপ দিয়ে তৈরি হয়, কথা সাহিত্য তো সংলাপ থাকে, বিভিন্ন সংলাপ থাকে কিন্তু বিবরণ থাকে। আমি বলবো যে এমন কোনো নাটক উপন্যাস থাকতে পারে কিন্তু যেখানে শুধু সংলাপ যাচ্ছে। তোমার এখানে হয়তো 4 অধ্যায় বলেছে, 4 অধ্যায় লিখে বলেছে, সেখানে পর সংলাপ। 4 অধ্যায় অশোকবাবু জানেন বহুমুখী প্রযোজনা করেছিল, বহুমুখী কোনো নাট্যরূপে করতে হয়। 4 অধ্যায় গ্রন্থ নিয়ে শুধু এলাবন্য অতিবন্য গল্পটা কেটে দেওয়া, তার বাইরে যা যা উপন্যাসে আছে সেইগুলোই বলা। তো আমি যে কথাটা বলতে গিয়ে অন্য কথা আশকথা পাশকথা চলে আসছে, সেটা হচ্ছে এই কথাটাই, তোমাদের এই কথাটাই যদি বলছি যে নাটকে সংলাপটা মুখ্য, কিন্তু কথা সাহিত্যের সংলাপের সঙ্গে আর কি থাকে, একটা বর্ণনা থাকে। বর্ণনা থাকে মানে কেউ একজন গল্পটা বলে, যে গল্পটা বলছে সে এমন না হতে পারে সে একজন ভগবান টাইপের, সে সব জানে। কৃষ্ণকান্তের মনের মধ্যে কি হচ্ছে জানে, রবীন্দ্রনাথের মনের মধ্যে কি হচ্ছে জানে, রবি ভাবছে জানে, ভ্রমণ কি ভাবছে জানে, সব জানে। সেই অনুযায়ী সর্বজ্ঞ একজন কথক বা সর্বজ্ঞ একজন ক্যারেক্টার, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে গল্পের কোনো একটা চরিত্র সেই গল্পটা বলছে, চরিত্র কিভাবে যা যা কিছু দেখেছে, যা যা কিছু বুঝেছে, সেই অনুযায়ী সেই গল্পটা বলছে। শ্রীকান্ত এমনটা হতে পারে যে একাধিক চরিত্র গল্পটাকে ভাগ করে বলছে। নাটকের চলার যে ভূমিকা, সেটা হচ্ছে গ্যালপিং, লাভ দিয়ে দিয়ে যাচ্ছে, মাঝখানের খানিকটা অংশ লাভ দিয়ে দিয়ে যাচ্ছে, এবং সেই মাঝখানের অংশটা তোমাকে কল্পনা করে নিতে হচ্ছে। ব্যাপারটা পুরো দুনিয়া একটা হয়ে গেল। তো এবারে আমি একটু একটা জিনিস নিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করি। এটাকে তোমরা যদি মৌলিক ভাবনা বলে ভাবো, তাহলে আমি স্বীকার করে নিচ্ছি এটা আমার মৌলিক ভাবনা নয়। এটা যে স্টাইল বলে একজন সাহেব, তার তিনি এইরকম ভাবে দেখেছেন ব্যাপারটা, আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা তোমাদের বলছি। তিনি যেটা বলছেন, ধরো চিহ্ন বা ইঙ্গিত, কোন একটা ধরো একটা কোনো ঘটনা ঘটল, যেমন কিছু একটা ঘটনা ঘটল, এবার আমি তোমাদের সামনে বক্তৃতা দিচ্ছি, তাহলে এটা ঘটনা। যে মুহূর্তে তুমি এই ঘটনাটা দেখছো, সেই মুহূর্তে আমার সম্পর্কে তোমাদের মনের মধ্যে একটা ইমপ্রেশন বা ধারণা তৈরি হচ্ছে। তো ধারণা তৈরি হচ্ছে, ধারণা আমি জিজ্ঞেস করবো না, সেই আমি যাবো না, কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে। এইভাবে
আমি তোমাদের এই ধারণা মানে এই যে একটা ঘটনা এইটাকে স্টাইল এর নাম দিচ্ছেন সাজেশন। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখি, স্টাইল এর নাম দিচ্ছেন সাজেশন। বেশ, করে থাকবে। এই ধরো একটা ঘটনা ঘটল, সেই একটা ঘটনার সূত্র ধরে তোমার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হলো। ঠিক আছে, এবারে আর একটা ঘটনা ঘটবে, এইটার সঙ্গে এই যে আগের ইমপ্রেশন তার সঙ্গে এই ঘটনাটার ইমপ্রেশন জুড়ে গেল। আর একটা ঘটনা ঘটবে, আবার এর সঙ্গে জুড়ে গেল। ধরা যাক আমাদের মধ্যে কেউ কোন একটি ছেলে সেই ভয়ানক বাড়িতে চিৎকার করছে, একটা সময় স্বামী দাঁড়াচ্ছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আশ্চর্য। মা ফাঁক ফাঁক করে কাঁপছে, বাবার হাতে চায়ের কাপ করে কাঁপছে, বাবা উল্টো খবর সে বেরিয়ে চলে গেল। এটা হচ্ছে প্রথম ঘটনা। এই ঘটনাটা আমাদের মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করলো। ইমপ্রেশন তৈরি করলো, ছেলেটার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হলো। কি হলো? হতে পারে ছেলেটা খুব রাগী, হতে পারে ছেলেটা খুব সিনসিয়ার, সেমিনার আছে করে যাবে, ছেলেটা খুব ছটপটে, যা হোক কিছু একটা মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, হ্যাঁ রেখে কেটে খুব এসব নানারকম হোক। তাহলে সাজেশন নাম্বার ওয়ানে এই ইমপ্রেশনটা তোমার মনের মধ্যে তৈরি হল। এবারে সাজেশন নাম্বার টু, সেই ছেলেটা একটা সিনেমার সামনে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে এলো, দুজন মিলে সিনেমা হলের মধ্যে ঢুকে গেল। আগের ইমপ্রেশনটাকে পুরোটা পাল্টালো না, তার সঙ্গে একটা নতুন ইমপ্রেশন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে একটা রংটা পাল্টে গেল ইমপ্রেশন, এই তো ধারণার চেহারাটা পাল্টে গেল। তারপরে কি ঘটলো, এরা দুজনে মিলে সিনেমা হলের ম্যানেজারের কাছে গেল, আমরা সেন্ট্রাল কলেজ থেকে আসছি, আমাদের ক্লাসের একটি ছেলে বা মেয়ে আছে খুব গরিব, সে তার বাবা খুব অসুস্থ, তার জন্য আমরা কিছু টাকা তুলতে চাই, সকালবেলা একটা শো করে আমরা কিছু টাকা তুলতে চাই, আপনি যদি বিনা পয়সায় ঘরটা দেন। ইমপ্রেশনটা আমার পারবে নাটক আসলে এই ইমপ্রেশনটা নিয়ে খেলা করতে করতে এগোবে। এটা অন্য শুরু, এটা গল্প হয়ে, কিন্তু গল্প এই যে সাজেশন নাম্বার ওয়ান, সাজেশন নাম্বার টু, সাজেশন নাম্বার থ্রি, এর মধ্যে একজন ন্যারেটর এটাকে যুক্ত করে দেয়, কিন্তু নাটকের মধ্যে যুক্ত করে না। নাটকে ফাঁক 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 করে মাঝখানের ফাঁকটা ভরাট করবে কে? মাঝখানের ফাঁকটা ভরাট করবে তুমি। এইবারে এইটা মাথায় রেখে তোমাদের যে পাঠ্য নাটকগুলো সেইগুলো যদি তুমি করো, তাহলে দেখতে পাবে যে মাঝখানে বড় বড় সমস্ত ফাঁক আছে, সেই ফাঁকগুলো এরকম করে নম্বর যে কথাটা যেটা অশোক চৌধুরী মশাই বলেছে, সেটা হচ্ছে যে নাটকের একটা নির্দিষ্ট আকার থাকে। কেন নির্দিষ্ট আকার থাকে? তার কারণ হচ্ছে নাটকটা তো প্রযোজনা করবার কথা ভেবে লেখা হবে। প্রযোজনা করবার কথা ভেবে লেখা হলে কি সমস্যাটা তৈরি হয়? সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে দর্শকের কথা অনেক বেশি করে ভাবতে হয়। উনি যখন 3 ঘন্টার নাটক দেখেছেন, আর এখন যখন কলকাতা শহরের সবচেয়ে নামকরা অস হল যেটা একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে 3টে আর 6:30 দুটো অভিনয় হয়, দুটো আলাদা দল। তো 3টের সময় যারা শো করবে তারা যদি 5টার মধ্যে ছেড়ে না দেয়, তাহলে 6:30 পরের শোটা তৈরি করা যাবে না। এটা বাস্তব অসুবিধা। এই বাস্তব অসুবিধার কারণে নাটকের সময়টা ছোট হয়ে যাচ্ছে। তাই নাটক অনেক বেশি বাস্তব সুবিধা অসুবিধার কথা ভেবে তাকে চলতে পারে।
অনেকগুলো নাটকের বৈশিষ্ট্য আছে। 3 নম্বর হচ্ছে, ধরো আমি যদি বলি নাটক, তুমি একটা নাটকের গল্পের বই পড়ছি, ধরো এই গল্পের বইটা পড়তে পড়তে তোমার মনে হলো যে হয়, তোমাদের হয় আমি জানি না, তোমরা ভালো ছেলে মেয়ে, আমার তো খুব হয়, বরাবরই হয়, সেটা হচ্ছে খানিক্ষণ ভালো অনুমস্ত হয়ে গেছি, 10 পাতা আগে থেকে আর কিছু মনে করছে না, আর ফিরে পড়তো আজকে ভালো লাগছে। তুমি একটা নাটক দেখতে গিয়ে কি বলো, দাদা আজকে ভালো লাগছে না, কালকে দেখবো, কি হবে বলতো? নাটকের লোকেরা স্টেজ থেকে নেমে একদম ফেটে যাবে। নাটকের দিক থেকে তাই কি করতে হয়, তুমি যাতে অনুমস্ত না হয়ে পড়ো, তার জন্য তারা খুব চেষ্টা করে। সেই চেষ্টাটা কি, তোমার মনোযোগ আকর্ষণ করবার উপায়টা কি? দুটো তিনটি উপায় আছে। একটা হচ্ছে এই যে তোমরা আমার সঙ্গে আমার কথা শুনছো বসে বসে, শুধু বালক বালিকার মধ্যে, হঠাৎ ওই বাইরে থেকে কেউ একটা এসে বলতো কে এসছে, জিত এসছে, কি হবে? পুরো ঘর ফাঁকা। তার কারণ অভাবিত একটা ঘটনা এবং অ্যাট্রাকশনের কারণটা আমার তুলনায় অনেক বেশি। কিংবা এখানে দুজনের ঝগড়া বেঁধে যাবে, প্রচন্ড ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, তখন তোমরা আমার কথা শুনবে না, তখন তোমরা ওই দিকে তাকিয়ে ওদের ব্যাপারটা বুঝবার চেষ্টা করবে। তাহলে দ্বন্দ্ব বা অভাবিত ঘটনা, আনপ্রেডিক্টেবল ঘটনা, এইগুলো দিয়ে দিয়ে নাটকটাকে ভর্তি করবার একটা চেষ্টা করা হয়, বা হতো একটা সময়, যাতে করে আমরা খুব মনঃসংযোগ যাতে শিথিল না হয়ে যায়। অনেকক্ষণ ধরে বকবক করছি, এবারে আমি আমাদের প্রযোজনার জায়গাটায় আসি। একটা নাটক সেটা যখন প্রযোজিত তখন তার মধ্যে কি থাকে, কি কি যোগ করে একটা নাটকের প্রযোজনা হয়। একজন ভদ্রলোক আছেন, তিনি পোল্যান্ড বলবেন, থিয়েটারের যে সেন্টারিস তাই নিয়ে কিন্তু সিরিয়াস কাজকর্ম করেছেন। তার প্রথম অংশটা হচ্ছে ফিওডর গোছের কিছু একটা, সেটা খুব বিদ্ভুতে বানানো, আর পদবিটা হচ্ছে কাউজান, কাউজান। এই কাউজান ভদ্রলোক তিনি বলছেন যে কোন কোন উপাদানের সাহায্যে নাটক থিয়েটার হয়ে ওঠে। কোন কোন উপাদান? প্রথম হচ্ছে শব্দ। সেই শব্দটা নিয়ে আমরা চর্চা করি, আমরা সাহিত্যিক লোক আমরা চর্চা করি, শব্দ নিয়ে কোনো ঝামেলা নেই। 2 নম্বর হচ্ছে টোন, কথাটা কেমন করে বলছি। ধরো আমি যদি বলি আমি কাল সকালে তোমার বাড়ি যাব, বুঝা গেছে? এর কত রকম করে বলা যায়, প্রত্যেকটার আলাদা মানে হয়। আমি কাল সকালে তোমার বাড়ি যাব, আমি কাল সকালে তোমার বাড়ি যাব, আমি কাল সকালে তোমার বাড়ি, আমি কাল সকালে তোমার বাড়ি যাব, আমি কাল সকালে তোমার বাড়ি যাব, আমি কাল সকালে তোমার বাড়ি যাবো, আমি কাল সকালে তোমার বাড়ি যাবো, কত রকম করে বলা যায়, বললে পাল্টে যায়। আমাদের গল্প সৌমিত্র লেখা আছে, শাহজাহান বলে বিয়ে যায় একটা নাটক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে আছে না? নূরজাহান আছে না? শাহজাহানে একেবারে গোড়া একটা জায়গা আছে যেখানে শাহজাহান বলছে কিন্তু এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, আমি ইচ্ছে করে এটা বলবো, কোনো মানে না, কিন্তু এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এটা কেমন করে বলবো? শাহজাহান খুব সোজা একটা মানে তারা এরকম কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এটা ভালো না, এটা মানে হতে পারে। আর একটা মানে হতে পারে এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ,
আমিও তো ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে এই সিংহাসনে বসেছিলাম, আবার সেই সিংহাসনে জন্য আবার ভাইয়ে ভাইয়ে লড়াই চলে গেছে। তাহলে এই দুটো শাহজাহান একদম আলাদা হয়ে গেল না? কিন্তু এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ যে শাহজাহান বলে, সেই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ এইটা যে শাহজাহান বলে, দুটো সম্পূর্ণ আলাদা তো। তাহলে একটা কথার উপরে পুরো চরিত্রের মানেটা পাল্টে, পুরো চরিত্রের যে ক্যারেক্টারাইজেশনটাকে বলে, চরিত্রায়ন, সেইটা পাল্টে দিবে। তাহলে এটা হচ্ছে টোন। তার বাইরে আর কি আছে? মাইন্ড, জেস্টার, মুভমেন্ট। অর্থাৎ আমি কথা বললাম না, কথা না বলে বললাম সবাই যখন হাসলো তখন বুঝতেই পারছি এসব বুঝতে। হ্যাঁ, তাহলে এইটা একটা লোক কেমন করে হাঁটবে? 1000 বছর ধরে আমি এরকম করে হাঁটবো। তাহলে হাঁটা, চলা, মুখে এক্সপ্রেশন, এই সমস্ত কিছু একটা তো বলবো। মার্শাল বলে একজন খুব, মানে তাকে পৃথিবীতে যারা মাইন্ড করেন, মোকাবিনয় করেন, তারা সবাই গুরু বলে। সেই মার্শাল একটা মাইন্ড ছিল, সেটা হচ্ছে কিন্তু তার সামনে অনেকগুলো হয়ে যেত, আসলে মুখোশ পুরোটা মাইন্ড করছে, মুখোশ। সে একটা করে মুখোশ করছে, করে আবার নাম দিয়ে দিচ্ছে, যে মুখোশটা করছে মুখটা সেটা দিয়ে নাম দিয়ে করতে 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 সে একটা হাসি মুখোশ করে, মুখটা হাসি হয়ে গেছে। কারণ মুখোশটা খুলতে গিয়ে মুখোশটা খুলছে না, চেষ্টা করে খুলছে না, চেষ্টা করে খুলছে না, আরো চেষ্টা করছে খুলছে না, খুলছে না। তার সমস্ত শরীরটা এরকম হয়ে যাচ্ছে, মুখটা হাসি। এটা একটা অসাধারণ বিখ্যাত মাইন্ড। মার্শালও একটা অসাধারণ মোকাবিনয়, এটা বলা হয়। তো ভেবে দেখো যে এই যে এক্সপ্রেশন, মানে আমার মুখে যাই হোক, তার বাইরে যেটা হচ্ছে মেকআপ, হেয়ার স্টাইল, কস্টিউম। ঘরে বাইরে পাঠ্য আছে? আছে? ঘরে বাইরে পাঠ্য নেই? স্যার ইংলিশ ট্রান্সলেশনটা আছে, ইংলিশ দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এগুলো আগে ছিল, এখন আমি সেটা, হ্যাঁ, আগে ঘরে বাইরে ছিল তো। আগে সিলেবাস আছে। ঘরে বাইরে তো একটা জায়গা আছে যেখানে বিমলা নিখিলেশকে ডাকে। এমনিতে তো কোনো সম্পর্কে গন্ডগোল হয়ে গেছে না রকম, বিমলা নিখিলেশকে ডাকে এবং খুব একটা বিশেষ ধরনের চুল বেঁধে বিমলা বসে থাকে। কারণ ওই বিশেষ সিচুয়েশনে ওই বিশেষ ধরনের চুল বাঁধাটা তো জরুরি। তাহলে চুল বাঁধাও তো কিছু একটা কমিউনিকেট করছে। আমি এরকম করে এলাম, আর আমি চুল আসবে, এরকম একটু দিয়ে আমার সম্পর্কে ধারণাটা তো পাল্টাবে। আর কি প্রপস, ডেকর, লাইটিং, মিউজিক, সাউন্ড। তাহলে মোট কি হলো? ওয়ার্ড, টোন, মাইন্ড, জেস্টার, মুভমেন্ট, মেকআপ, হেয়ার স্টাইল, কস্টিউম, প্রপস, ডেকর, লাইটিং, মিউজিক, সাউন্ড। এই সমস্তগুলো একটা করে মানে আছে, এই সমস্তগুলো একটা করে তাৎপর্য আছে, বা এই সমস্তগুলো মিলে কতগুলো তাৎপর্য তৈরি হয়ে যায়। এবং সেই সবটা নিয়ে ঠিক একটা তৈরি, সেটা অনেক সময় নাটককে বেরিয়ে তৈরি করে একটা গল্প। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, আমি কখনো রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া কিন্তু বহু সেখানে একটা সেমিনার হয়েছে। সেই সেমিনারে নাটকের বই পড়ে কিনে না কেন, তার একটা উত্তর অসুতর দিয়েছে। তো নাটকের বই পড়ে কিনে না কেন, এমনি কথাবার্তা হচ্ছে। মনোজ মিত্র নাম শুনেছ? হ্যাঁ, মনোজ মিত্র বললেন তার একটা নাটকের কথা, শোভাযাত্রা বলে একটা নাটক, আপনি তো দেখেছেন। শোভাযাত্রা নাটকে একটা জায়গা ছিল যে একটি মেয়ে, একটা খুব বনানি বাড়ির একটি মেয়ে,
সেই মেয়েটার কাছ থেকে বিদায় দেওয়ার জন্য ওখানকার একটা ছেলে সে এসেছে, জায়গাটা জমছে। তখন মনোনীত আচ্ছা ধরা যাক এই মেয়েটাকে ছেলেটা মনে মনে ভালোবাসতো, আর মেয়েটাও ছেলেটাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনো কিন্তু আমি বলতে পারবো গ্রুপের ছেলে গ্রুপকে বলা সম্ভব না। চলে যাওয়ার সময় এইটা মাথায় রেখে কথাটা বল, সেই জন্যই পোশাক ঠিক করা হলো, সেই জন্যই আলো ঠিক করা হলো। মনোযোগ বলবো যে এইটা নতুন বিয়ে হওয়া পরপর কি বুঝবি, অর্থাৎ এই যে এইগুলো জুড়ে যখন একটা টেক্সটকে একটা লিখিত নাটককে ধরা হয় তখন সেটা তার একটা আলাদা মাত্রা তৈরি হয়ে যেতে পারে। আমি আর একটা গল্প বলব। আমি একটা নাটক করেছি, সেই নাটকটা আমি দেখেছি আত্মগোপন বলে একটা নাটক করেছি, বিভাস চক্রবর্তীর নির্দেশনে আত্মগোপন বলে একটা নাটক করেছি। সেখানে একটা লোক, সে লোকটা একটা বেশ সোজা একটা লোক, সে মঞ্চে ঢুকছে, তো বিভাস চক্রবর্তী আমাকে বললেন তুমি এটা ধুতি বান্ধবী করবে, ধুতি বান্ধবীর একটা অন্যরকম অনুসরণ আছে, শার্ট প্যান্টের থেকে আলাদা। দুটো ছেলে তারা বসে বসে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, তাদের মধ্যে একজন ছিল বাদশা মন্ত্রী। হ্যাঁ, ওই মণিপুরি এক ধরনের গেঞ্জি মনে হয় এরকম হাত কাটা রংসঙ্গে রংসঙ্গে সেই রকম, সেখানে পরিবর্তন করছে। তারপর তো লোকটা ধুতি পাঞ্জাবি করবো, পাঞ্জাবি রংটা কি হবে সঙ্গীতার একটা লালচে গিরুয়া বলে পাঞ্জাবি করুন না, ওই মানে পাঞ্জাবি। তাহলে শক্ত একটা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে প্রকাশ করার জন্য বিভাস চক্রবর্তীর মাথার মধ্যে সমুদ্রের ছবিটা ভেসে, এটা তো একটা টেক্সটের একটা। আমি বুঝতে পারছি এবার তোমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি শুধু একটা কথা তোমাদের শেষ পর্যন্ত বলি। এটা যে আমার কথা এমনটা নয়, আমি দুজনের কথা বলতে পারি, দুজনই শিক্ষক হিসেবে খুব বড় মাপের। একজন তার নাম রিচার্ডসন, তিনি মধুসূদন দত্তের ভাষা বলেছিলেন, তিনি শেক্সপিয়ার পড়াতেন হিন্দু কথা, এবং মধুসূদন তার এত ফ্যান ছিলেন যে রিচার্ডসনের হাতে লেখা খুব খারাপ ছিল। মধুসূদন রিচার্ডসনের মতন হাতে লেখা প্র্যাকটিস করছিল, এরকম খারাপ হাতে লেখা করতে ফ্যান হয়ে যাওয়া হয়। সেই রিচার্ডসন বলতেন শেক্সপিয়ার ক্লাসরুমে পড়া যায় না, যাও থিয়েটারে গিয়ে শেক্সপিয়ার দেখে। আর আমরা পড়েছি একজন মাস্টারমশাইয়ের কাছে, তার নাম শঙ্খ ঘোষ, তার রক্তকরণী করানোটা একবারে কিংবদন্তি চলেছিল। শঙ্খ ঘোষ বলুন রক্তকরণী একটা প্রযোজনা দেখা মানে আমার 10টা প্রযোজনা 10টা ক্লাস করার সময়। নাটকের তো এভাবে বই হয়, নাটককে তো ব্যাখ্যা করে আমি বইপত্র দেখি, তোমরাও সেই সমস্ত বইপত্রগুলো পড়ো। নাটক যারা করে তারা আসলে নাটকটাকে ব্যাখ্যা করে। তোমরা যে নাটকের ব্যাখ্যাটা করো সেটা হচ্ছে লিখিত ভাষায় লেখা ব্যাখ্যা। নাটকের যারা প্রযোজনা করে তারা প্রযোজনার ভাষায় তৈরি করা ব্যাখ্যা পড়ে। সেই ব্যাখ্যার জায়গাটা তোমাদের মতো দর্শকদের জন্য, যারা ছাত্র, সেই ছাত্র দর্শকদের জন্য অনেক